নমস্কার, বিগ স্টোরিতে স্বাগত। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। প্রতিবাদ কি শুধুই অধিকার আদায়ের হয়, নাকি আমাদের ক্ষোভ, আমাদের তরুণ প্রজন্মের চোখের জলকে পাশ থেকে হাইজ্যাক করে নিচ্ছে বিদেশি কোনো শত্রু? প্রশ্নটা আজ আর কোনো ধারণার জায়গায় দাঁড়িয়ে নেই, সরাসরি ধাক্কা মেরেছে ভারতের রাজধানী দিল্লির বুকে। গত কয়েক সপ্তাহ ধরে যে আন্দোলনকে ঘিরে উত্তাল দিল্লির রাজপথ, যে আন্দোলন নিজেদের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলন, যা শুরু হয়েছিল দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর চাকরির দুর্নীতি আর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বা সেই ক্ষোভকে সামনে রেখে আজ আন্দোলনের গতিপথ কি খানিকটা হলেও বদলে গেল। এটি জাতীয় সংবাদপত্রের দাবি অনুযায়ী আমেরিকায় বসে থাকা নিষিদ্ধ খালিস্তানি সংগঠন শিটস ফর জাস্টিসের মাথা, ভারত ঘোষিত জঙ্গি গুরুপতবন্ত সিং পন্নুন তার প্রকাশ্যে একটা ঘোষণা, সিজেপির 10 লক্ষ মার্কিন ডলার ফান্ডিং দেওয়া হবে সিজেপিকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, 10 লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় 9 কোটিরও বেশি টাকা। আজ বিগ স্টোরিতে আমরা সেই পর্দা উন্মোচন করব। চাকরির দাবিতে রাজপথে নামা সাধারণ তরুণের ক্ষোভের অন্তরালে কি তবে শুরু হচ্ছে এই রকম কোনো জঙ্গি মদত? থাকছে কি বাংলাদেশ বা পাকিস্তানের মতো অরাজকতা তৈরির ষড়যন্ত্র? কেন মোদী শাহ জুটি আজ এই আন্দোলনকে নিয়ে এই কথাগুলো বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, বলছেন যুবদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সেই কথা, যুবদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ ঘটনাটার শিকড় অনেকটাই ভেতরে। ঠিক কিভাবে একটি ছাত্র আন্দোলন তা পৌঁছে গেল খালিস্তানি জঙ্গির অর্থ সাহায্যের দোরগোড়ায়? এটি তো নিছকই একটি ডিজিটাল এবং অহিংস ছাত্র আন্দোলন ছিল, কিন্তু গন্ডগোলটা বাঁধল ঠিক তখন যখন ওয়াশিংটন এবং কানাডা থেকে একটি এনক্রিপ্টেড ভিডিও বার্তা নেটমারায় ছড়িয়ে পড়ে, বলা ভালো অডিও বার্তা, যেখানে নিষিদ্ধ শিটস ফর জাস্টিসের প্রধান গুরুপতবন্ত সিং পন্নুন এই আন্দোলনের সমর্থনে প্রায় ভারতীয় মুদ্রায় 9 কোটি টাকা সেটা দেওয়ার ঘোষণা করলেন। সিজেপি নেতাদের সঙ্গে মিটিং করার দাবি করছেন পন্নুন, বলছেন বিক্ষোভকারীদের 15ই আগস্ট পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যেতে হবে, আর পাশাপাশি লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ ব্যাহত করার হুমকি দিচ্ছেন তিনি। ভাঙতে হবে ভারতকে, এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য। টুকরো টুকরো করতে হবে ভারতকে, এটাই লক্ষ্য, এটাই উদ্দেশ্য। খালিস্তানি জঙ্গি পন্নুন তার যে অডিও বার্তা ভাইরাল হয়েছে শোনাবো আপনাদের, দেখুন ভারত ভাঙার কথা বলছেন পন্নুন। बीजेपी मैं जेड़े ऐलान कीते है वो याद रखो, फॉल ऑफ दिल्ली एंड फॉल ऑफ मोदी इज इनएविटेबल। मोदी दी हुकूमत दा तख्ता पलटिया जाएगा, पर यह पक्का हल नहीं है। जिवें मैं जूम मीटिंग दे विच दस्सिया सी, the only solution lies in disintegration of Union of India, dissolution of India, balkanization of India. CJP অডিওটি প্রকাশ্যে আসতেই তোলপাড়। প্রশ্ন উঠছে, চাকরির দাবির আড়ালে কি ঢুকে পড়েছে বিচ্ছিন্নতাবাদী দেশবিরোধী শক্তি? যদিও আন্দোলনকারীদের দাবি তাদের আন্দোলনকে বদনাম করার চক্রান্ত হচ্ছে। তারা সাধারণ ছাত্র, তারা পরীক্ষা বাতিল আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। কে বিদেশ থেকে বসে কি ভিডিও বার্তা দিল তার দায় তাদের উপর কেন চাপানো হবে? প্রশ্ন আন্দোলনকারীদের। তারা তো পন্নুনের কাছে টাকা চাননি, বলছেন আন্দোলনকারীরা বলছেন তারা অরাজকতা চান না, কিন্তু তাদের আন্দোলনকে যদি জঙ্গি তকমা দিয়ে বন্ধ করার চেষ্টা হয় তবে দেশের কোটি কোটি বেকার যুবক রাস্তায় নামবে। তারা পন্নুনের টাকা চান না, তারা বিচার চান। কিন্তু কথা হচ্ছে এইখানে, আন্দোলনকারীদের বক্তব্য আপনাদের শোনাবো, কিন্তু তার আগে এটা বলুন যে এই আন্দোলনে কোথা থেকে, যখন বলা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন, যখন বলা হচ্ছে অহিংস আন্দোলন, তাহলে হিংসার ছবি ধরা পড়ছে কেন? আন্দোলনকারীদের যে দাবি আছে সেই দাবি নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত। তারা বলছে আমরা আলোচনা করতে চাই। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তিনি বলছেন যে হ্যাঁ, এই জায়গায় এই সময় আমরা এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। তাহলে আন্দোলনকারীদের এই বক্তব্য, এই যুক্তি কেন, কি কারণে? শুধুমাত্র এই মেধা কি আন্দোলনকারী এই যুবদেরই মেধা, নাকি এর পেছনে অন্য কারুর ষড়যন্ত্র রয়েছে? আন্দোলনকারী
এক যুবক কি বলছেন দেখুন। आप ये बताइए, आप रोक कैसे रहे हैं पेपर लीक को? आप उस पर कोई बात ही नहीं कर रहे हैं। अकाउंटेबिलिटी लाने की जरूरत है सिस्टम में। अकाउंटेबिलिटी कहां से आएगी जब एजुकेशन मिनिस्टर से लेके नीचे तक जितने भी लोग क्लास ऑफिसर्स हैं उनमें ये डर रहेगा कि पेपर लीक होना नहीं चाहिए। आप सिस्टम्स को इस तरह से डिजाइन करेंगे तब अकाउंटेबिलिटी आएगी। फास्ट ट्रैक कोर्ट तो इस देश में हर दूसरी समस्या के लिए बनी गए हैं। इस्तीफा के बगैर आप लोग नहीं, कोई सवाल ही नहीं है। अगेन मैंने इसलिए बोला ना, हमें डिजीज ट्रीट करना है। তবে এটা প্রায় সব সময় দেখা গিয়েছে যে যে কোনো দেশে তরুণদের অসন্তোষ বাড়ে, সেখানে ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি বা এই যে ধরুন পান্নুনের মতো লোকজন সেই ক্ষোভকে ফান্ডিং করার চেষ্টা করে, কারণ তারা চায় যে এই রকম একটা শান্তিপূর্ণ দেশে অশান্তি থাকুক, গৃহযুদ্ধ থাকুক। 9 কোটি টাকা মামুলি বিষয় নয়। যন্তর মন্তরে আন্দোলন জিয়ে রাখার জন্য এই টাকা ব্যবহার হতে পারে, এই আশঙ্কা তৈরি হচ্ছে। যদি এই ফান্ড এই আন্দোলনের ক্ষেত্রে কাজে লাগে তাহলে বুঝতে পারছেন তো কি সাংঘাতিক হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং দেশের গোয়েন্দা সংস্থাগুলো ঠিক কি কি তথ্য সামনে আনছে, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আন্দোলনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন, কেন বলছেন যে যুবদের ব্রেন ওয়াশ যাতে না করা হয়, যুবরা তরুণরা যারা উঠছেন, যারা আগামী দিনে দেশের ভার নেবেন, তাদেরকে কারা চালিত করছে। ঢাকা বা চট্টগ্রামে ছাত্র আন্দোলনকে যেভাবে মূল স্রোতের বাইরে নিয়ে গিয়ে অস্থিতিশীলতা তৈরি করা হয়েছিল, ভারতেও সেই নীল নকশার ছায়া কি দেখা যাচ্ছে? সেটা করার চেষ্টা করছে কি কেউ? সিজেপির সমর্থনে ট্রেন্ড করা বহু এক্স অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে পাকিস্তান বা কানাডা থেকে, অভিযোগ এমনটাই। পান্নুন যে 10 লক্ষ মার্কিন ডলারের কথা বলছে তা প্রথাগত ব্যাংকিং চ্যানেল দিয়ে নয়, ক্রিপ্টোকারেন্সি এবং হাওলা মারফত। ক্রিপ্টোকারেন্সি এবং হাওলা মারফত আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকে উচ্চ পর্যায়ের আইবি এনআইএ কর্তাদের নিয়ে বৈঠক। জাতীয় নিরাপত্তা রক্ষায় তরুণদের আবেগ রক্ষা করা যেমন জরুরি, তেমনি রাজপথে অরাজকতা বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনে রাশ টানতে প্রশ্ন ফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের কথা জানিয়েছেন। প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত করা হবে, প্রধানমন্ত্রী বলছেন। একথাও বলছেন যে আমাদের তরুণদের কল্যাণ এবং ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করাই লক্ষ্য। এ বিষয়ে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষায় সরকারের পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ। পাশাপাশি অমিত শাহ বলছেন যে যুব সমাজের কল্যাণ আর সেই কল্যাণ রক্ষা করা, সেই কল্যাণ দেখা মোদী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার। প্রশ্ন ফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের মাধ্যমে শুনানি ত্বরান্বিত করা হবে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন। প্রধানমন্ত্রী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিচ্ছেন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা যুব সমাজকে বা তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, প্রধানমন্ত্রীর সরাসরি তাদের উদ্দেশ্যে বার্তা, সোশ্যাল মিডিয়া পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কবে কোথায় আরশোলা পার্টির সঙ্গে কথা বলতে চায় সরকার তাও জানাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তারপরেও এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন আন্দোলনকারীরা। স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন দেখুন। अभी नहीं, हाँ हम तैयार हैं। सर कहाँ पे मुलाकात आपको लगता है? कहीं भी कोई भी लोकेशन वो पे? हमारे रेजिडेंस में आए या फिर हमारे ऑफिशियल ऑफिस में जो हमारे मंत्रालय। सो जो ऑफिशियल है सर वहाँ पर आने की ना, ठीक। नहीं अभी नहीं, हाँ हम तैयार हैं। सर कहाँ पे मुलाकात आपको लगता है? कहीं भी कोई भी लोकेशन वो पे? हमारे रेजिडेंस में आए या फिर हमारे ऑफिशियल ऑफिस में जो हमारे मंत्रालय। सो जो ऑफिशियल है सर वहाँ पर आने की ना, ठीक। আর এইখানেই হচ্ছে মজাটা। বাইরের শক্তি, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যারা করে থাকেন বিভিন্ন জায়গায়, তারা এই ধরনের আন্দোলনকে ফান্ডিং করতে চান, এই আন্দোলনগুলোকে উস্কে দিতে চান, যাতে আমি আবার বলছি ভারতের মতো এত বড় গণতান্ত্রিক পরিকাঠামোর দেশ, শান্তিপূর্ণ দেশ, সেটা অশান্ত থাকে। আর ঠিক এই জায়গায় ফাঁক ফোকর গলে বিরোধী রাজনৈতিক দল তারা ফায়দা লোটার চেষ্টা করে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং, তার বক্তব্য শুনুন, কেন বলছে কথা বুঝবেন দেখুন। जब लीक हुआ था नीट का पेपर तो प्रधानमंत्री जी ने बच्चों को भरोसा दिया और लीक प्रूफ एग्जामिनेशन हुआ। 22 से 23 लाख बच्चे एग्जाम दिए
और अब एडमिशन भी ले रहे हैं। ये लोग कहीं सजेशन नहीं दिया, कहीं थे नहीं, अब छात्रों के कंधे पर रख करके ये बंदूक चला रहे हैं। इनको सलूशन नहीं चाहिए, रोज रोज स्टैंड बदल रहे हैं। सरकार कह रही है कि नीट पर चर्चा करो, ये कह रहे हैं अलग शर्त ले आए राहुल जी। सपा दूसरी बात, केजरीवाल की पार्टी तीसरी बात। तो मैं समझता हूं कि प्रधानमंत्री से ज्यादा संवेदनशील कोई नहीं होगा बच्चों के लिए। और उन्होंने जो कहा, आज भी कहा कि हम फास्ट ट्रैक लाएंगे। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির এই আন্দোলন এখন আর রাজধানীতে সীমাবদ্ধ নেই। মুম্বাই, পুনে, নাগপুর, এমনকি দক্ষিণ ভারতেরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবি নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি এতটাই জটিল যে দিল্লিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতাতেও সিজেপি মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশকে মেল করেছে। আর এবার এই বিক্ষোভমূলক পরিস্থিতিতে মুখ খুলছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তিনি বলছেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা ঘরের ছেলে মেয়েদের নিয়ে ছেলে খেলা করছে, তাদের শাস্তি হবে। কিন্তু যারা আন্দোলনের নামে তাণ্ডব করছে, যারা রাষ্ট্রবিরোধী কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেবজিৎ সরকার কি বলছেন দেখুন। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা এরকম দুর্ঘটনা ঘটিয়েছে, যারা মেধা নিয়ে ছেলে খেলা করেছে আমাদের ঘরের ছেলে মেয়েদের, তাদের নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এবং তাতে তারা বিচার পাবে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা কথাও বলতে হবে, যারা এই ঘটনাকে সামনে রেখে ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী কাজকর্ম করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা নিয়েও নিশ্চিন্ত থাকুন। যে যেখানে, যে কোনো রাজ্যে, ভারতের যে কোনো রাজ্যে যারা এটা করছেন বা করবেন বলে ভাবছেন এখনো, সবাইকেই রাষ্ট্রদ্রোহিতা যদি তারা করেন আন্দোলনের নামে, তাহলে ব্যবস্থা হবে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল বলে কটাক্ষ করছেন। বলছেন যে বিদেশের দালাল ওরা। প্রথমে যারা আন্দোলন করতে এখানে এসেছিল, এখন তারাও বুঝতে পারছে যে তাদের বোড়ে হিসেবে ব্যবহার করা হচ্ছে। এদের পাশে তো মানুষ নেই, জনতা নেই, এদের পাশে কারা আছে বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। কখনো বিচ্ছিন্নতাবাদী শক্তি, কখনো খালিস্তানি জঙ্গি, তার সরাসরি পাশে থাকার বার্তা। আর কখনো বা যখন পার্লামেন্টে দাঁড়িয়ে শাসক দল তারা বলছে যে আমরা এটা নিয়ে কথা বলতে রাজি আছি, আপনারা কথা বলুন, আমরা সময় দিচ্ছি, সে নিয়ে কথা বলুন। বিরোধী রাজনৈতিক দলকে কথা বলছে এরা, তখন তারা এটা মানতে রাজি নন। তারা আলাদাভাবে বৈঠক করছেন, তারা আন্দোলন করছেন, তারা তাদের মতো করে আন্দোলন করছেন। রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটার সঙ্গে। এখানেই মূল অভিযোগ। মেধা নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকে তার সঙ্গে অনেক জল মিশছে। দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। সমস্ত রিজেক্টেড লিডাররা দিল্লিতে প্রজেক্টের হওয়ার চেষ্টা করছেন, জনতার সঙ্গে নেই। সেই ডাকায়েত, সেই যত মুখে কালি লেগে আছে, যত নেতা নিজেকে নেতা ভাবেন, জনতা তাদেরকে নেতা ভাবে না। ওরাই গিয়ে ওখানে উৎপাত করছে কিছু, আর এরকম কিছু লোকজন নিয়ে যারা আগে জেএনইউতে ছিল, অন্য কোথাও ছিল। এদের একটা পুরনো অভ্যাস আছে, কখনো ছাত্রদের সামনে করবে, কখনো মহিলাদের সামনে করবে, কখনো কিষানদের সামনে করবে। এই দিয়ে ভারতবর্ষে অব্যবস্থা তৈরি করবে। আজ দেশ যে গতিতে এগোচ্ছে, উন্নয়ন হচ্ছে, বহু দেশ খুশি নয়। তারা এদেরকে পুতুল হিসেবে ব্যবহার করে এখানে এই অব্যবস্থা তৈরি করছে। মদন মিত্র, মমতা ব্যানার্জিকে কে ডেকেছে যন্তর মন্ত্রে? ডাকারও তো লোক নেই, সঙ্গে যাওয়ারও লোক নেই। যারা ভাবছেন যে বাংলাদেশ বা নেপাল বা শ্রীলঙ্কার মতো একটা উৎপাত তৈরি করবেন, ভুলে যাবেন না এটা ভারতবর্ষ। এখানকার মানুষ অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেন। কিছু উৎপাতিয়া বিদেশি পয়সায় যারা নাচানাচি করছে, এরকম লোককে নিয়ে রাহুল গান্ধী বা আর কিছু আন্দোলনজীবী লাফালাফি করছেন, কদিন পরে ঠান্ডা হয়ে যাবে। শুধু দিলীপ ঘোষই নন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তারা কি বলছেন দেখুন। যিনি লড়াইয়ের ময়দানে নেমে বলতেন আমাকে ছেলেও ধরতে পারো, আমাকে মেয়েও ধরতে পারো, যার একটা নির্দিষ্ট সংঘর্ষের রাজনৈতিক অতীত আছে, 3 বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন, অতীতে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এ তো বাঙালির লজ্জা।
শেষ পর্যন্ত উনি প্যারাসাইট হবেন, পরজীবী হয়ে যাবেন। এটা খারাপ লাগে। রাস্তা খুঁজছেন যদি ওনাকে কোনো জায়গা দেওয়া হয়, এবং আমাদের প্রধানমন্ত্রী দেশের ইউথদের জন্য মানে চিন্তিত রয়েছেন, এবং এই ককরোচ জনতা পার্টি বাইরে থেকে প্রভাবিত হচ্ছে, বাইরে থেকে ফান্ড আসছে, বিভিন্নভাবে ভারতকে টুকরো করার চেষ্টা করছে, ইউথদেরকে মানে পুরোপুরিভাবে মাথা ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার, যারা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, মানে পুরোপুরিভাবে সেগুলোকে নজর রাখছে, এবং আমাদের ভারতবর্ষের আগামী দিনের প্রজন্মকে যেভাবে হোক তারা যদি মানে মানে সাহায্য করতে চায় বা তাদের কেউ যদি মদত দেয় এই ধরনের মানে দেশ বিরোধিতার কাজে, তাহলে তার তো শাস্তি অবশ্যই হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে ওখানে যায়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাইরে থেকে বিদেশি ফান্ড ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে আমাদের ইউথদের মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, মাথা খারাপ করে দেওয়ার চেষ্টা করছে। আগামী ভারত যে নরেন্দ্র মোদীর হাত দিয়ে এগিয়ে চলছে, যে কি করে ভারতকে পিছিয়ে যাওয়া যায়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওখানে যায়, তাহলে তিনি আসল পরিচয়টা মানুষ এবার পেয়ে যাবে যে এতদিন তিনি কি করেছেন। দেখুন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব বা যে রাজনৈতিক দলের, বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী, তারা ওই জায়গায় যাবেন, তাদের পাশে থাকবেন, তারা থাকতে পারেন। ঝান্ডা বাদ দিয়ে যদি তারা থাকেন, তারা থাকতে পারেন। এই আমি জানি না, এটা যখন আরজি করের আন্দোলন দেখেছি বা অন্যান্য সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন দেখেছি, সেই আন্দোলন থেকে এক একজন নেতা বা নেত্রীর জন্ম হয়েছে। এখানেও এরকম কিছু হবে কিনা সেটা আমরা জানি না। তবে হ্যাঁ, মেধা যে আন্দোলনে রয়েছে, সেই আন্দোলনের গতিপথ যেভাবে এগোচ্ছে, যেদিকে এগোচ্ছে, তার সঙ্গে যদি এই ধরনের কোনো বিচ্ছিন্নতাবাদী, যেটা দেশের বাইরে থেকে তাদেরকে এই ধরনের ফান্ডিং করার কথা বলছে বা পাশে থাকার কথা বলছে, সেটা আমার দেশের জন্য অ্যালার্মিং, আমার দেশের সুরক্ষার জন্য অ্যালার্মিং। ফলে সরকারের সঙ্গে এই ছাত্রছাত্রীদের বসতেই হবে আলোচনায়, এবং সে কথা এই সরকার বলার পরেও তারা কেন এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই প্রশ্ন উঠছে। খুব দ্রুত একটা বিরতি নেব, এবং বিরতির পর ফিরে এসে গণতান্ত্রিক অহিংস আন্দোলনের ছবি আপনাদের দেখাবো। যে আন্দোলন যন্তর মন্তরে, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যে ছবিগুলো ধরা পড়েছিল গত সোমবার, গোটা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে, অনেকে নিন্দা করেছেন। কিন্তু পাশাপাশি পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনাও কম ঘটেনি। গণতান্ত্রিক অহিংস আন্দোলনে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা তাহলে একইভাবে নিন্দনীয়। এই ছবিটা দেখুন, এই যে ছবি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বিবেক ভগত, এসিপি। ওই দিন, ওই সময় ওইখানে তিনি কর্মরত ছিলেন। যদি ওই ঘটনা নিন্দা করার যোগ্য হয়, তাহলে এই ঘটনাও নিন্দা করার যোগ্য। উনি ওনার ডিউটি করতে গিয়েছিলেন। অহিংস গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ কর্মীর এই অবস্থা। বিবেক ভগত কি বলছেন দেখুন। कल मेरी सेक्टर 1 जोन 1 में ड्यूटी थी, जो मेन जंतर मंतर का एरिया उसमें इंक्लूडेड है। दिन में तो ड्यूटी थी और शाम की भी शिफ्ट मेरी ही थी। तो शाम की शिफ्ट के समय जाते हुए मैं रीगल बिल्डिंग, जो कनॉट प्लेस है, संसद मार्ग पे होते हुए टॉलस्टॉय और संसद मार्ग की रेड लाइट पे रिपोर्ट करने जा रहा था। मेरे साथ 5-6 का स्टाफ था जो आगे आगे चल रहा था, और मेरे साथ एक एसीपी प्रोबेशनर रोहित और मेरे ऑपरेटर नवनीत थे। तो हम जैसे ही आगे आगे चल रहे थे, तो हमने रियलाइज़ किया कि आगे वाले स्टाफ पे पानी की बॉटल्स फेंकी जा रही हैं और होर्डिंग्स और एंटी सोशल स्लोगन्स रेज किए जा रहे हैं पुलिस के खिलाफ। तो जैसे ही थोड़ी सी वहाँ पे हमारी पुलिस की स्टाफ आगे पीछे हुए, कुछ ने अपनी जान बचा के आगे हो गए, और उनमें से एक को भीड़ ने ओवर पावर कर लिया। तो उसके सिर से खून निकल रहा था और पूरा मुंह खून से सन गया था। तो उसको वहाँ से रेस्क्यू करने के लिए मैंने इंटरवीन करने की कोशिश की। उसको 1-2 मीटर आगे भी लाए हम, बट भीड़ बहुत ज़्यादा थी, बहुत ज़्यादा उग्र थी। उन्होंने मेरे को भी ओवर पावर कर लिया। जब तक मैं खड़ा था, तब तक सिचुएशन फिर भी ओके थी। भीड़ इतनी ज़्यादा उग्र थी, उन्होंने मुझे गिरा दिया, और उसके बाद फिर हर मोमेंट पे बॉडी इम्पैक्ट चालू हो गए। इसमें लात थी, घूसे थे, डंडे थे, इवन नुकीली ईंटें भी थी। इस दौरान खूब सारी गंदी गंदी गालियाँ दी गई। पुलिस वालों को स्पेशली टारगेट करते हुए उनको आइसोलेट किया गया, उनके ऊपर हमला किया गया। एंड में तो ऐसा हो गया था कि एक तरफ ग्रिल थी और बाकी तीनों तरफ उग्र भीड़ थी। तो
इतना होश था कि मैंने ये सोचा कि ग्रिल पे अपना सिर ना लगे, तो वहाँ अपने हाथ अड़ा दिए और पीछे से धड़ाधड़ लात घुसे और डंडे बरस रहे थे। इस दौरान फिर मेरे को जो याद है, डीसीपी सर दिखे थे जो उस समय रात की शिफ्ट में थे, वो आए थे। फिर फाइनली उनके साथ में बीट से रेस्किউ किया गया। এই পুলিশ কর্মী তার অভিজ্ঞতা জানাচ্ছেন সেই সময় কিভাবে প্রাণে বেঁচেছিলেন তিনি। মাথাটা ফেটে যেতে পারতো, যে কোনো মুহূর্তেই একটা বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আরশোলারা যখন মাঠে নেমেছিল তখন তাদের ভিত্তি ছিল নিট প্রশ্ন ফাঁস, দেশের অর্থনীতির উন্নতি, মূল্যবৃদ্ধি থামানো, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংশোধন। কিন্তু আজকে যে জায়গায় এই আন্দোলনটা এসে দাঁড়ালো, সেখানে তাদের জনপ্রিয়তা দেখুন এখন কি অবস্থা। যখন তারা তৈরি হয়েছিল, শাসক দল বিজেপিকে পেছনে ফেলে দেওয়ার একটা কম্পিটিশন ছিল তাদের। এই আরশোলারা যেন ডিজিটাল লড়াইয়ে নেমেছিল, ঠিক সেটাই উদ্বেগ বাড়াচ্ছে। আর এখানে উঠে আসছে ডিপ স্টেট তত্ত্ব। শুধুমাত্র ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বা খালিস্তানি জঙ্গিরা পাশে রয়েছে তারা বার্তা দিচ্ছে তাই নয়, ডিপ স্টেট যারা যুব সমাজকে হতাশার হাতিয়ার করে, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের আগুনে হাওয়া দেয়, সরকার বিরোধী বিরাট কোনো মানব অস্ত্র তৈরি করে, সরকারকে উপড়ে ফেলার চেষ্টা করে। আর ঠিক নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যেগুলো দিলীপ ঘোষ বলছিলেন, ঠিক সেই সমস্ত জায়গায় এই ডিপ স্টেটের কি ভয়ঙ্কর ভূমিকা ছিল সেগুলো বারবার বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে। আর এখানেও যদি রাজনৈতিকভাবে দেশ স্থিতিশীল থাকে, অর্থনৈতিকভাবে প্রগতিশীল থাকে, বাইরের শত্রু দ্বারা দেশের কোনো বিপদ নেই। বিপদ যদি থাকে তবে সেটা ঘরের শত্রুর দ্বারা, কারণ তারা বিচ্ছিন্নতাবাদী ওই সমস্ত শক্তি, ডিপ স্টেটের মতো শক্তি তাদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করে। আর এখানে ককরোচ পার্টিকে সামনে রেখে তাদেরকে এগিয়ে দিয়ে পেছন থেকে কারা খেলাটা খেলছে, যুব সমাজকে খেপিয়ে দিয়ে কাদের লাভ, কাদের লাভ এই গোটা দেশটাকে শান্তিপূর্ণ একটা জায়গা থেকে অশান্তির শীর্ষে পৌঁছে দেওয়া। আরশোলার গতিবিধি, অতীতের ধারা সেদিকে ইঙ্গিত করছে যে এর পেছনে ডিপ স্টেট থাকতে পারে, এর পেছনে খালিস্তানি জঙ্গি সংগঠনের মদত থাকতে পারে। ভারতের রাজপথ কোনোভাবেই প্রতিবেশী দেশের মতো অরাজক আখড়ায় পরিণত না হয় সেই চেষ্টা সরকার করছে। কিন্তু তার মাঝখানে এরা যা চেষ্টা করছেন সেই চেষ্টা তাদের বিফলে যাবে, কারণ একটা সভ্য, উন্নত দেশ, প্রগতিশীল দেশ এবং শান্তিপূর্ণ দেশ গণতান্ত্রিকভাবে আন্দোলনকে সমর্থন করতে পারে। এইভাবে নয়, সঠিক পথ বুঝতে হবে যুবদের, সঠিক পথ বাঁচতে হবে যুবদের। পেছন থেকে এমন কোনো শক্তি যাতে তাদের মাথায় হাত বোলাতে না পারে, যাতে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, সেই চেষ্টা করতে হবে। মেধা দিয়ে বিচার করতে হবে যুবদের। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করবো। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক সিএন।